18 বছর আগে নির্বাসিত, 18 বছর পর কলকাতায় ফেরা। প্রায় 2 দশক পর বাংলায় ফিরলেন তসলিমা। এক্সক্লুসিভ ইন্টারভিউ নিউজ 18 বাংলায়। 18 বছর কেটে গেছে। 18 বছর পর ঘরে ফেরা আমাদের সবার প্রিয় তসলিমা নাসরিনের। আমি এবং আমার সহকর্মী সুদীপ্ত প্রথম কথা বলে যখন আমরা এই খবরটা পাই, তসলিমা, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তসলিমাদি এসে পৌঁছেছে। দিদি, আজকে আমাদের কাছে অনেক বড় পাওয়া। আপনার ফিরে আসা কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। এটা বিশ্বাসই করতে পারছি না যে আমি এখন কলকাতায়। কারণ যখন 2007 সালে আমাকে বের করে দেওয়া হয়েছিল, আমি ভেবেছিলাম প্রথম দিকে যদি হয়তো সম্ভব হবে, কলকাতা প্রগতিশীল মানুষের শহর, নিশ্চয়ই আমি ফিরে যেতে পারবো। কিন্তু তারপর যত বছর গেছে আমার মনে হয়েছে না, আমি হয়তো আর কোনোদিন ফিরে যেতে পারবো না। তবে ওসমান মল্লিক সেকুলার ট্রাস্ট, সেকুলার মিশন অর্গানাইজেশনের একজন, উনি আমাকে ইনভাইট করেছেন এবং তিনি ব্যবস্থা করেছেন সরকারের কাছে বলে যে আমার জন্য সিকিউরিটির, নিরাপত্তার ব্যবস্থা তো হয়ে গেল। মন ভেঙে গেছিল তখন, একটা প্রগতিশীল সরকার নাকি তখন ছিল 2007-এ। হ্যাঁ, তখন তো মন ভেঙেছিল, বিশ্বাস করতে পারিনি। বাংলাদেশের ব্যাপারটা বিশ্বাস করা যায় যে ওখানে প্রচুর মৌলবাদী যারা আমার ফাঁসি চেয়েছিল, আমাকে দেশ থেকে বের করার জন্য সরকারকে বলেছিল। আসলে সরকারই তখন আমার বিরুদ্ধে মামলা করেছিল এবং শেষ পর্যন্ত আমাকে বের করে দিয়েছিল। আসলে মৌলবাদীরা তো আর বের করতে পারে না সরকার যদি না চায়। সরকার চাইলে না, আমি বলছি কি যে বাংলাদেশের কথা, বাংলাদেশের প্রায় 32 বছর হলো। তো এখানেও তো ওই রকম, সরকার যদি না চাইতো তাহলে তো আমি থাকতে পারতাম, কিন্তু সরকার চেয়েছে যে আমাকে বের করে দিতে। কিন্তু আমি সব ভুলে যেতে চাই। এই যে আমি এলাম, আসতে পারলাম শেষ অবধি। তো এখন আমি কলকাতায় থাকি না, কিন্তু তারপরেও তো বাংলা, যে এক বাংলায় আমি ফিরতে পারি না, আরেক বাংলায় যে আমি ফিরতে পারলাম, এটাই আমাকে সুখী করছে। আর এই যে সরকার, এখন যে সরকার যথেষ্ট প্রোটেকশন দেওয়ার কথা বলা হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে এটা কি মনে হচ্ছে যে এটা একটা বদল? এটা তো আমাদের সাংস্কৃতিক রাজধানী। হ্যাঁ, কিন্তু এই 20 বছর বা শেষের 19 বছর এটা মনে হয়নি। তো আজকে আমি খুবই কৃতজ্ঞ, পশ্চিমবঙ্গ সরকার সিকিউরিটির ব্যবস্থা করেছেন, তাই আমি আসতে পেরেছি। আর যে ওসমান মল্লিক, এই সেকুলার মিশন ট্রাস্টের যে অর্গানাইজার, ওরা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং শেষ পর্যন্ত এই ব্যবস্থাটা করতে পেরেছে, তাদের অনেক ধন্যবাদ। জীবিত নেবে না আমাকে শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। আজকে এই ব্যর্থ কবিতা কি বলবে? হ্যাঁ, একটা আমার কবিতা লিখেছিলাম যখন এখান থেকে আমাকে চলে যেতে বাধ্য করা হয় কলকাতা থেকে। তখন আমি দিল্লিতে বসে আমি অনেকগুলো কবিতা লিখেছিলাম। তো এর মধ্যে এটা একটা প্রশ্ন যে মরণোত্তর দেহদান ওখানেই করেছি, মানে মরে গেলে লাশ রেখে এসো ওখানে কলকাতায়, জীবিত নেবে না আমাকে ও শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। হ্যাঁ, ওই যে প্রশ্নটা করেছিলাম, এর উত্তর আমি পেয়ে গেছি। আসলে জীবিত থাকাকালীনই আমি কলকাতায় আসতে পেরেছি। এটা একটা খুব বড়, এবং আপনার বেরান, মানে সেই পরের দিনে সেই যে কষ্টটা, আমি তখন একদম কাব রিপোর্টার যাকে বলেছিলাম, ওই কষ্টগুলো থেকে তো সত্যি আজকে একটা আমাদের সবার পাওয়ার দিন। কলকাতাকে কি বলতে চান? কলকাতা তো আমাকে 19 বছর ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু তারপরও আমি কলকাতা যে শেষ পর্যন্ত আমাকে আসতে দিয়েছে, এখানে ফিরতে দিয়েছে, তার জন্য কলকাতাকে ধন্যবাদ। তিনি কলকাতায় ফিরে এসে সত্যি তার ফেরা।
নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ তসলিমা নাসরিন কলকাতায় ফিরলেন 18 বছর পর। ফিরে তিনি এক কথায় জানালেন যে তার খুবই ভালো লাগছে এবং তিনি এখনও এই মুহূর্তটাই, ফেরার মুহূর্তটা যেন বিশ্বাস করে উঠতে পারছেন না। বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম। এই হামিমের টার্গেটে হাওড়া উত্তরের বিধায়ক, জঙ্গি টার্গেটে হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায়। হামিমের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে চাঞ্চল্যকর তথ্য। বিধায়কের আত্মীয়কে কিডন্যাপের ছক হামিমের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে আরও তথ্য। হোয়াটসঅ্যাপ চ্যাটেই মুখ্যমন্ত্রীর গতিবিধির নজর রাখার তথ্যও রয়েছে। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সোমরাজের কাছে যাই। সোমরাজ, হঠাৎ কেন টার্গেট হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায়? কেনই বা তার আত্মীয়কে কিডন্যাপের ছক? দেখো, তার আত্মীয় নয়, তার পরিবারেরই এক সদস্যকে অপহরণ করার ছক করছিল এই হামিম মণ্ডল। তেমনটাই বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীরা এখনো পর্যন্ত তদন্তে জানতে পেরেছেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, হামিম মণ্ডলের যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সেখান থেকে পাওয়া গেছে যে উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রায়, যিনি বর্তমানে রাজ্য মন্ত্রিসভার সদস্য, প্রতিমন্ত্রী হিসাবে দুটি দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন, তিনি এমন কিছু কথাবার্তা বলেছেন যা তারা মনে করছে যে সেই কথাবার্তাগুলি কিছু বিরোধী কথাবার্তা, এবং সেই কারণেই উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রায়কে টার্গেট করছিল এই হামিম মণ্ডল, এবং সেই কারণেই তার পরিবারের এক সদস্যকে অপহরণ করার চক্রান্ত করছিল বলেই এখনো পর্যন্ত বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীরা তারা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে সেই তথ্য খুঁজে পেয়েছে। শুধু তাই নয়, যেটা সূত্র মারফত আরও জানা যাচ্ছে, তার যে হোয়াটসঅ্যাপ চ্যাট, অর্থাৎ হামিম মণ্ডলের যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সেই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে তারা এটা বুঝতে পারছেন যে এই হামিম মণ্ডল নিজেকে জঙ্গিবাদী কার্যকলাপ, সন্ত্রাসবাদী কার্যকলাপ তিনি যে করতে পারেন, সেই তথ্যই বা সেই তিনি তার মরিয়া প্রমাণ করার চেষ্টা করছিলেন যে তিনি সন্ত্রাসবাদী কাজ করতে পারেন, জঙ্গিবাদী কার্যকলাপ করতে পারেন, তিনি অপহরণ করতে পারেন, এবং সেই কারণেই প্রথমত হাওড়ার বিধায়ক উমেশ রায়কে তিনি টার্গেট করেছিলেন। তার পরিবারের এক সদস্যকে অপহরণ করার মাধ্যমে তিনি তার সন্ত্রাসবাদী কার্যকলাপ বোঝাতে চাইছিলেন এই কাশ্মীরের এই জঙ্গি গোষ্ঠীর সামনে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর লোকেশন সংক্রান্ত তথ্যও সেই কারণেই এই কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীকে তিনি তথ্য হিসাবে দিচ্ছিলেন। তিনি এটা মরিয়া হয়ে গেছিলেন প্রমাণ করার জন্য যে তিনি এই জঙ্গি গোষ্ঠীর হয়ে কাজ করতে পারেন। তোমাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে এই সাজ্জাদ গোষ্ঠীর হয়ে সরাসরি কাজ করতেন না এই হামিম মণ্ডল, তিনি শুধু তথ্য দিতেন এবং হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে তিনি সেই তথ্যগুলি পাঠাতেন। কাদের কাদের তথ্য পাঠাতেন তাও চিহ্নিত করে ফেলেছে বেঙ্গল এসটিএফ হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে, এবং ইতিমধ্যেই তারও তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বেঙ্গল এসটিএফ। এক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে আরো ডিটেলে তোমার থেকে জানবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে উমেশ রায়ের কথা, হাওড়া উত্তরের বিজেপি বিধায়কের কথা বলেছেন, টার্গেট ছিলেন উমেশ রায়। শুনুন একবার। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। আওয়ার উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি না। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন না। ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা ডিজিপি সাহেব বলে দেবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদেরকে ইনভলভ করবেন না। এই যে হামিম মণ্ডলের টার্গেটে উমেশ রায়ের কাছে এরকম উড়ো ফোনও আসে, যার জন্য হাওড়া উত্তরের বিজেপি বিধায়ক তিনি দ্বারস্থ হন পুলিশের কাছে। সোমরাজ, তার কাছে এরকম একটা পাকিস্তানি এজেন্সি থেকে ফোন এসেছিল এবং তাকে হুমকি দেওয়া হয়, তার পরিবারের সদস্যকে কিডন্যাপ করা হবে। তার সঙ্গে হামিম মণ্ডলের কানেকশন কতটা গভীরে, এবং হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে কি কি বোঝা যাচ্ছে এখনো?
দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই যে ফোন এসছে এবং সেই ফোনের সূত্র ধরেই বেঙ্গল এসটিএফ এর তরফে ট্র্যাপ তৈরি করা হয় এই হামিম মণ্ডলের জন্য। তার কারণ বেঙ্গল এসটিএফ এর কাছে খবর এসে পৌঁছেছিল যে উমেশ রায়ের পরিবারকে টার্গেট করা হচ্ছে এবং তারপরেই বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীরা তদন্ত করতে শুরু করে এবং তদন্ত করতে গিয়ে এই হামিম মণ্ডলের, যিনি এর আগে হাওড়ার বাসিন্দা ছিলেন, হাওড়ার পিলখালান রোডের তিনি বাসিন্দা, তিনি দীর্ঘদিন হাওড়াতে থেকেছেন, ফলত সেই সুবাদে তিনি উমেশ রায়কে টার্গেট করছিলেন এবং সেই কারণেই বেঙ্গল এসটিএফ তাই সেই তথ্য জানতে পারার পর ট্র্যাপ তৈরি করে এই হামিম মণ্ডলের জন্য। কয়েকদিন ধরে হামিম মণ্ডল এবং তার পরিবারের গতিবিধির ওপর নজর রাখছিল বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীরা। তারপরেই হামিম মণ্ডলকে গতকাল রাত্রিবেলা বর্ধমানেরই হাউজিং থেকে তাকে গ্রেপ্তার করে। কিন্তু এই গ্রেপ্তার করার পর বেঙ্গল এসটিএফ এর হাতে যখন তার মোবাইলটি আসে এবং সেই মোবাইলে হোয়াটসঅ্যাপ চ্যাট যখন তারা দেখতে শুরু করেন, তখন তারা দেখেন যে শুধুমাত্র উমেশ রায়ের পরিবারকে টার্গেট নয়, মুখ্যমন্ত্রীর লোকেশন সংক্রান্ত তথ্যও তিনি পাঠাচ্ছেন এবং পাঠাচ্ছেন সেই জঙ্গি গোষ্ঠীর কাছে। এবং তারপরেই তদন্তকারীরা গতকাল রাত ভোর তাকে জেরা করে এবং জেরা করে জানতে চায় যে কি উদ্দেশ্যে তিনি এই তথ্যগুলি পাঠাচ্ছিলেন এই জঙ্গি গোষ্ঠীর কাছে, যে জঙ্গি গোষ্ঠীর নামও তিনি জেরায় জানিয়েছেন এবং ফলত তারা জানতে চাইছিলেন এবং তারপরেই বারবার বিভ্রান্ত করার চেষ্টা করে। সঙ্গে থাকো, উমেশ রায় কি বলছেন একবার শুনিয়ে নি। এই পশ্চিম বাংলা জেহাদিদের সব থেকে সেফ প্লেস ছিল। এখান থেকেই যত আলগাওয়াদী তাকত, যত সন্ত্রাসী তাকত সব পশ্চিম বাংলাকে নিজের সেফ প্লেস বানিয়েছিল। তারা ভুলে গেছে যে এই পশ্চিম বাংলা এখন রাষ্ট্রবাদীর রাজনৈতিক দলের হাতে আছে। তার নেতা হচ্ছে মাননীয় শুভেন্দু অধিকারী। এই ধরনের যত গতিবিধিতে যারা লিপ্ত আছে, যারা সহযোগিতা করেছে, এক একজনকে চিহ্নিত করে তাদেরকে ধরা হবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এরা দাবা করছে যে তারা নাকি সিএম কে মেরে দেবে, তার সহযোগীকে মেরেছিল, আমাকে থ্রেট করেছে। আমরা এটা সার্বজনিকভাবে বলিনি, কিন্তু আমরা এর বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসন লেগেছিল। আজকে এসটিএফ কালকে রাত্রেই একটা সফলতা পেয়েছে। এর সঙ্গে যত লোক যুক্ত আছে, যত লোক এদেরকে সাপোর্ট করতো, সব লোক চিহ্নিত হবে, তাদের বিরুদ্ধে কারবাই হবে। সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, কেন টার্গেট উমেশ রায়? দেখো, যেটা এসটিএফ এর তদন্তকারীরা জানাচ্ছেন বা এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত উমেশ রায় এমন কিছু কথাবার্তা বলছিলেন পাবলিক ফোরামে যার কারণে তিনি মূলত টার্গেট হয়ে গেছিলেন। আর সেই কারণেই তার পরিবারের এক সদস্যকে অপহরণ করার চক্রান্ত করছিল এই হামিম মণ্ডল এবং তিনি যে অপহরণ করতে পারেন মন্ত্রিসভার এক সদস্যের পরিবারের সদস্যকে, সেটাই মূলত প্রমাণে মরিয়া হয়ে গেছিলেন এই হামিম মণ্ডল। এবং তিনি যে জঙ্গিবাদী কাজ করতে পারেন, সন্ত্রাসবাদী কাজ করতে পারেন, সেটাও প্রমাণ করতে মরিয়া হয়ে যাচ্ছিলেন এই হামিম মণ্ডল। কারণ এই জঙ্গি গোষ্ঠীর কাছে তার অস্তিত্ব প্রমাণ করতে হতো, আর সেই অস্তিত্ব প্রমাণ করতেই তিনি একের পর এক তথ্য এই জঙ্গি গোষ্ঠীকে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে পাঠাচ্ছিলেন। গত কয়েক মাস ধরেই তিনি এই কাজ করছিলেন এবং এসটিএফ এর তদন্তকারীরা মনে করছেন তিনি একজন নতুন রিক্রুটার, অর্থাৎ হামিম মণ্ডলকে সদ্য নিয়োগ করা হয়েছে এ রাজ্যে, কিন্তু তিনি সরাসরি কাজ করতেন না, এই জঙ্গি গোষ্ঠীর লিঙ্কম্যানের মাধ্যমে কাজ করতেন। অর্থাৎ যাদেরকে এই হোয়াটসঅ্যাপ চ্যাট পাঠানো হতো তাদেরও ইতিমধ্যেই খোঁজ শুরু করেছে বেঙ্গল এসটিএফ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সহযোগিতা নিয়ে। তার কারণ বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীরা মনে করছেন যে হামিম মণ্ডল আরও 2-4 জনকে তার সঙ্গে আনার চেষ্টা করছিলেন এবং কিছুটা সফলও হয়েছিলেন তার সঙ্গে আরও কয়েকজনকে রাখতে। অর্থাৎ তিনি যে জঙ্গিবাদী কাজ করতে পারেন, সন্ত্রাসবাদী কাজ করতে পারেন এবং এ রাজ্যে বসে এই কাজ করতে পারেন, সেটা চেষ্টা করছিলেন মরিয়াভাবে প্রমাণ করার জন্য এবং সেই প্রমাণ করতে গিয়ে তাকে কিছু কাজ করতে হতো। তাই সেই কাজ করার আগে এই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলির মাধ্যমে সেই জঙ্গি গোষ্ঠীকে পাঠাচ্ছিলেন যাতে তারাও তাকে সহযোগিতা করে এই কাজগুলি করার জন্য। কিন্তু তার আগেই বেঙ্গল এসটিএফ ট্র্যাপ তৈরি করে এই হামিম মণ্ডলের জন্য এবং তারপরেই সেই ট্র্যাপে পা দেয়
নেয় এই হামিম মণ্ডল এবং তারপরে হামিমকে গ্রেপ্তার করা হয় বেঙ্গল এসটিএফ এর তরফে। ইতিমধ্যেই তাকে কলকাতার উদ্দেশ্যে রওনা নিয়েছে, তাকে নিয়ে বেঙ্গল এসটিএফ এর টিম। আজ রাতভর বেঙ্গল এসটিএফ এর তরফে জেরা করা হবে। শুধু বেঙ্গল এসটিএফ নয়, যেহেতু মুখ্যমন্ত্রী নিরাপত্তা ইস্যুটাও উঠেছে এবং তুমি জানো আজকের এই হামিম মণ্ডলের গ্রেপ্তারের পর তোমাকে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও নবান্নে রাজ্য পুলিশের ডিজিপি সহ পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের এই হামিম মণ্ডলকে কোথা থেকে পাওয়া গেল? রেনেসা টাউনশিপ। এই রেনেসা টাউনশিপ যথেষ্ট অভিজাত একটা টাউনশিপ, উপনগরী। সেখানে ফ্ল্যাটের দালালের মুখোমুখি নিউজ 18 বাংলা। দিল্লিতে থাকেন ফ্ল্যাটের মালিক, ফ্ল্যাটের ভাড়া খুঁজে দিতেন সৈয়দ আলী। মুদির দোকানের মালিক সৈয়দ আলী। আলীর মাধ্যমে হামিম ফ্ল্যাটটি ভাড়া নেয় এই উপনগরীতে। এই যে জঙ্গি ধরা পড়লো, এদেরকেও আপনি দেখে দিয়েছিলেন? যিনি ধরা পড়ছেন ওনাকে তো আমি ভাড়া দিইনি, ওনার বাবাকে ভাড়া দিয়েছি। যিনাকে আজকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে ওনার সঙ্গে এগ্রিমেন্ট হয়নি, ওনার বাবার সঙ্গে হয়েছে এগ্রিমেন্টটা। আর এক কাকা এখানে থাকেন, সেই কাকার সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপে বাটে তার ওঠা বসা, সেই সোর্সে তো কাকা বলেছিল যে আমার ভাই থাকবে, আমি ভাড়া দিলাম। তো কি করতো বলতো বাবা, কি বলে? ওনার ভাইয়ের কাছ থেকে যেটা শুনেছিলাম যে উনি একটা প্রাইভেট এতে কাজ করেন, কোম্পানি। আচ্ছা, কত টাকা ভাড়া? অ্যাপ্রক্স দেখে বলতে পারবো 11-12 হাজারের মধ্যেই, এর বেশি না। এই যে একটা মেহেটা, হ্যাঁ, যার বাড়ি, তার তিনি কোথায় থাকেন? দিল্লিতে থাকেন। দিল্লিতে? হ্যাঁ, ওনার ভাই থাকেন বর্ধমানে। আচ্ছা, ওনার সঙ্গে আমার পরিচয়। এই যে ভাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস নেওয়া হয়? এগ্রিমেন্ট হয় আর একটা পুলিশ ভেরিফিকেশন হয়, সেটা মালিক পক্ষরা করে নেয়। তো ওনাকে দিল্লি থেকে এসেছিলেন? সেটা আমি আর বলতে পারবো না। কতদিন হলো এখানে ছিল? এপ্রিল, মে, জুন, জুলাই, মে মাসে এসছেন। আমার একটা গ্রসারি শপ আছে। আচ্ছা, সেই সূত্রেই আপনাকেই অনেকে বলে দেখে দিতেন? সবাই নয়, যেগুলো আসে আমাদের কাছে সেগুলো করে দিই। এতে কি আপনাদের কমিশন কিছু থাকে? কমিশন পার্মানেন্টলি থাকে না, 1000-2000 যেটা হয় সেটাই। আপনি ভাড়া দেখে দিচ্ছেন, একটা দায় তো আপনার উপর আসছে। অবশ্যই দায় থেকে যায় আমাদের একটা। এবারে আমরা জাস্ট মালিক পক্ষের সঙ্গে মিলিয়ে দিই। না, আমার সঙ্গে বলতে ছেলে থাকতো না তো এখানে, কোথাও থাকতো? তো কলকাতায় থাকতো। কেন এই রেনেসা টাউনশিপ, যেই রেনেসা টাউনশিপ থেকে এই জঙ্গি ধরা পড়েছে, কেন এমন টাউনশিপে ডেরা তৈরি করলো জঙ্গি? স্থানীয়দের একাংশের দাবি এর পেছনে রয়েছে রেনেসা হাউজিং এর নিরাপত্তার ফাঁক। কারণ গুলি থেকে চুরি গত কয়েক বছরে বারবার এই রেনেসা টাউনশিপ খবরের শিরোনামে উঠে এসেছে। প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। আবার একাংশের মতে বিলাসবহুল হওয়ায় এই টাউনশিপে নজরদারির অভাব ছিল। ফলে যা হওয়ার তাই আড়ালে থাকা যাবে বুঝেই এই হাউজিংয়ে ডেরা বেঁধেছিল জঙ্গি হামিম। নিরাপত্তা তো আমরা অনেক দিন ধরে এ নিয়ে অনেক কমপ্লেন করেছি কর্তৃপক্ষের কাছে, কিন্তু এখনো পর্যন্ত তার যে কোনো উন্নতি হয়নি তার প্রমাণ এটা। সিকিউরিটির সাথে শান্তিতে বাস করবো বলে এখানে এসেছিলাম, দিনের বেলা চুরি হচ্ছে, তারপর জঙ্গি। কোনো নিরাপত্তা নেই, জঙ্গি ঢুকেছে, দুদিন পর জানবেন যে রেনেসাতে ব্লাস্টও হচ্ছে। এটাই হবে, আর কি হবে? সিকিউরিটিরা মেন গেটে কি জিজ্ঞেস করে আপনি কে, কোথায় যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন? প্রথমে তো চুরি হচ্ছিল, সেটা বন্ধ হলো, এখন আবার এটা নতুন, জঙ্গি ঢুকেছে। বর্ধমানের মন্তেশ্বর, হামিমের গ্রামের বাড়ি মন্তেশ্বরে। হামিমের আত্মীয়রা থাকেন এই গ্রামের বাড়িতে। খুব স্বাভাবিকভাবেই আত্মীয়রা তারা মানতেই পারছেন না হামিম যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। আমি হচ্ছে আমার ভাইপো হলে তো চিনবই। ওর জন্মসূত্র হচ্ছে কলকাতায়, মানে আমার দাদা কর্মের সূত্রে ওখানে থাকে। তাদের নাম হচ্ছে মনিরুদ্দিন মণ্ডল। ওখানে একটা লিমিটেড কোম্পানিতে চাকরি করে 1998 সাল থেকে। আর বাচ্চা নেই, ওই 24 বছর বয়স। ওর নিজের কর্মে ওখানে থাকে, তবে যেটা ওর নিজের বাইক ঠিকমতো নিজেও চালাতে পারে না, এত ভীতু ছেলে।
এবার এটা শুনছি, এটা শুনেই অবাক হচ্ছে। এবার কি কোথা থেকে কি হয়েছে স্যার কি করে বুঝবো, বুঝতে তো পারছি না, নিউজে দেখছি এটাই।